বাবা, তুমি আজ আবার কোথায় গেছো? সকাল থেকে তোমায় দেখতে পাইনি। এইভাবে গরমে কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি? তোমার জন্য কি আমার চিন্তা হয় না? কোথায় আছো তুমি আমাকে একটু বলবে? হ্যাঁ, আমি কোথাও যাইনি, এইখানেই, এই সামনেই আছি। তুই আমার জন্য চিন্তা করিস না, আমি একটু পরেই চলে আসছি। এমন সময় ট্রেনটা শব্দ করে উঠল, আর তাতেই প্রশান্ত বাবুর ফোনের ওপাশ থেকে ওনার ছেলে সুদীপ একটু রেগে বলে উঠল, তুমি কি বললে? তুমি এই সামনেই আছো? যদি সামনেই আছো তাহলে ট্রেনের শব্দ আমার কানে আসছে কোথায়? সত্যি করে বলবে তুমি কোথায় আছো, না আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাব? আহা, রাগ করছিস কেন? আমি বললাম তো এখনই চলে আসছি, তুই বাড়িতেই থাক, আমি আসছি। ছেলের ফোনটা কেটে দিয়ে প্রশান্ত বাবু নিজের হাত ঘড়িটায় সময়টা দেখে নিলেন। এখন বাজে বিকেল 4টে, আর কিছুক্ষণের মধ্যেই ওনার স্টেশন চলে আসবে। তাই নিজের সিটেই চুপচাপ বসে রইলেন। আজ উনি গিয়েছিলেন ওনার ছোটবেলার অতি পরিচিত প্রিয় বন্ধু নকুলেশ্বর হালদারের বাড়ি, ছেলের অপারেশনের জন্য কিছু টাকা চাইতে। যদিও অতীতকালে প্রশান্তবাবু একসময় নকুলেশ্বরকে তার ব্যবসা বাড়ানোর জন্য চাকরির মাইনে থেকে বেশ কিছু টাকা বন্ধুকে দিয়েছিলেন, এমনকি পিএফের টাকাও দিয়েছিলেন। আজ ছেলের খাতিরে তিনি সেই টাকাটাই চাইতে গিয়েছিলেন। নিজের জন্য হলে কোনোদিনও যেতেন না, তবে তিনি আজ নিরাশ হয়েই বাড়ি ফিরছেন। কারণ টাকা পয়সা হলে মানুষ পরিবর্তন হয়, এ কথা প্রশান্তবাবু শুনেছিলেন। আজ তিনি নিজের স্বচক্ষে দেখেও নিলেন। ছোটবেলার যে বন্ধুটিকে তিনি ভীষণ ভালোবাসতেন, সেই বন্ধুটি আজ টাকা দিতে পারবে না বলে এক প্রকার বাড়ি থেকে চলে যেতে বললেন। মনে অনেকটা কষ্ট নিয়েই প্রশান্তবাবু বাড়ি ফিরছেন, কিন্তু সেই কষ্ট তিনি কাউকেই বলতেও পারবেন না, আর না দেখাতে পারবেন। এইসব কথাই তিনি ভাবছিলেন। এমন সময় প্রশান্তবাবুর খুব জোরে টয়লেট পাওয়ার জন্য তিনি আস্তে আস্তে নিজের সিট থেকে উঠে টয়লেটের দিকে গেলেন। হাই ব্লাড প্রেশার, তাই বেশিক্ষণ টয়লেট চেপে রাখতে পারেন না। অন্যদিকে এমনই সময় ট্রেনের আরেক প্রান্তে কিছু মানুষ একে অপরের সাথে চোখাচোখি করতে থাকে, কিন্তু কেন সেটা বোঝা যায় না। তাদের মধ্যেই একজন তখনই নিজের সিট থেকে উঠে বাথরুমের দিকে যেতে গেলে সামনে একজন পুলিশ এসে দাঁড়ায়। পুলিশকে দেখে তারা বেশ ঘাবড়ে যায়, তাই তখন তাদের মধ্যে আর কেউ বাথরুমের দিকে যেতে পারে না। পুলিশটি নিজের কাজ থেকে বাড়ি ফিরছে। প্রশান্তবাবু বাথরুমে এসে নিজের মনের কথাই ভগবানকে জানাতে থাকেন। ঈশ্বর, একটু তো মুখ তুলে তাকাও, ছেলেটা মায়ের ভালোবাসা পায়নি। কোন ছোটবেলায় ওকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে, তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি। ভেবেছিলাম এরপর ওর বিয়ে দেব, ঘরে বৌমা নাতি নাতনি ঘোরাফেরা করবে, কিন্তু সে আর কমে। ছেলের হার্টের সমস্যা দেখা দিয়েছে, অপারেশন করতে হবে, তার জন্য অনেক টাকা লাগবে। এখন এত টাকা আমি কোথায় পাবো? ঈশ্বর, তুমি যে করেই হোক একটা রাস্তা বের করে দাও। আমাদের মতো গরিবদের তুমি ছাড়া তো আর কেউ নেই। ভগবান, কিছু একটা করো। এই বয়সে আর ছেলেটাকে হারাতে আমি পারবো না, পারবো না। বাবা, তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে নিরাশ করো না, আমাকে নিরাশ করো না। প্রশান্তবাবুর কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ করে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল, আর বাথরুমের মধ্যেই প্রশান্তবাবু একটা জোরে ধাক্কা খেলেন। তাতে উনি ওনার মাথায় একটু আঘাতও পেয়েছেন।
মিনিট 2 চোখ বন্ধ রাখার পর যখন তিনি চোখ খুললেন, তখন তিনি সামনে একটা কালো রঙের ব্যাগ দেখতে পেলেন, যদিও খুবই ছোট। তাই কোনো রকমে সেই ছোট কালো ব্যাগটা হাতে তুলে নিলেন তিনি। তারপর একবার ভাবলেন বাথরুম থেকে বেরিয়ে ব্যাগটা দেখিয়ে জিজ্ঞাসা করবেন যে ব্যাগটা কার, হয়তো কেউ ভুল করে এখানে রেখে চলে গেছে। কিন্তু তারপর কি মনে হতেই তিনি একবার ব্যাগটা খুলে দেখতে চাইলেন, আর তখনই তিনি দেখলেন, আর যা দেখলেন তাতে প্রশান্তবাবুর চক্ষু ছানা বড়া হয়ে যায়। এখনই এই রকম পরিস্থিতিতে কি করবেন সেটাই তিনি বুঝতে পারলেন না। খুব ঘাবড়ে গেলেন। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখলেন তিনি। মনে পড়ে গেল ওনার ছেলের শারীরিক অবস্থার কথা। দেখলেন তিনি সেই ছোট কালো ব্যাগটার মধ্যে চকচক করছে 4-5টা ছোট ছোট পাথর। যদিও তিনি পাথর সম্বন্ধে সঠিক কিছুই জানেন না, কিন্তু তাও সেই পাথরগুলো দেখে বুঝতে পারলেন এগুলো যে সে পাথর নয়, হিরে। এমন সময় আবারও ওনার ফোনটা বেজে উঠল, আর তাতে ছেলের নামটা দেখে ছেলের অপারেশনের জন্য তিনি মনে মনে ভাবলেন এই হিরেগুলো ওনার লাগবে। হয়তো ভগবান ওনার জন্যই এই হীরের ব্যবস্থা করেছেন। তাই সেই হীরের ব্যাগ থেকে সমস্ত হিরেগুলো নিজের প্যান্টের পকেটে রেখে কালো থলিটা ট্রেনের জানালা দিয়ে বাইরে ছুড়ে দিলেন। তারপর চোখে মুখে জল দিয়ে নিজেকে স্বাভাবিক করে বাথরুম থেকে বের হলেন। কারোর দিকে তাকালেন না। সেই মুহূর্তেই প্রশান্তবাবুর স্টেশন চলে আসার জন্য তিনি তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়লেন। হয়তো তাকে কেউ দেখেনি, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভুল ছিলেন। উনি বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই একজন বাথরুমে যায়, আর সে ইশারা করে জানায় যে হিরে নেই। সেই থেকেই সেই লোক প্রশান্তবাবুকে ফলো করতে থাকে। এমন সময় কেউ একজন প্রশান্তবাবুর সামনে এসে দাঁড়ায়, আর বেশ কড়া গলায় প্রশান্তবাবুকে বলে উঠলেন, কোথায় পালাচ্ছেন? আগে হিসাবটা বুঝিয়ে দিন আমাদের, তারপর যেখানে খুশি যাবেন। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ পরিবেশনা সৌহার্দ্য সিরিজের গল্প, লেখিকা মৌ রুই দাসের কলমে বিপদের জ্বলন্ত টুকরো। এরপর কেটে গেছে অনেক সময়। প্রশান্তবাবু বাড়ি ফেরেননি, তাই সুদীপের খুব চিন্তা হতে থাকে। খানিক পরে সুদীপ তার বাবার ফোনে আবার ফোন করে, কিন্তু প্রশান্তবাবু ফোনটা তোলেন না। সেটা বেজেই চলেছে। ফোনটা বেজে বেজে আবার বন্ধ হয়ে যায়। এমনটা সচরাচর তিনি করেন না। রাতও অনেক হয়েছে, এখন তো আবার ফোনটাও তুলছেন না। ব্যাপারটা সুদীপের ঠিকঠাক লাগছে না। বৃষ্টির মাত্রা আরও বেড়েছে, তাই হাতে টর্চ আর মাথায় ছাতা নিয়ে ঘরে চাবি দিয়ে সুদীপ বেরিয়ে গলির মোড় পর্যন্ত যাবে বলে ঠিক করল। এমন সময় একজন এসে সুদীপকে বলে উঠল, কই রে সুদীপ, কোথায় তুই? দরজায় তালা দিতে দিতে সুদীপ কারোর গলা শুনতে পেয়ে পিছন ফিরে দেখে তাদের পাড়ার একজন লোক। তাকে দেখে সুদীপ বলে উঠল, কি হয়েছে রতনদা? আর কি হয়েছে, তাড়াতাড়ি চল। কেন, কি হয়েছে রতনদা? তাড়াতাড়ি চল, তাহলেই বুঝতে পারবি। রতনকে সুদীপ বারে বারে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে, কিন্তু রতন কিছুই বলে না। রাস্তার মোড়ে এসে সুদীপ দেখতে পায় একটা জটলা তৈরি হয়েছে, কিন্তু এত রাতে এখানে জটলা কিসের সেটাই বুঝতে পারে না। একবার ভাবল, তাহলে কি বাবার শরীর অসুস্থ হয়ে এখানে পড়ে গেছে নাকি? সে কথা ভেবেই সুদীপ তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে এসে ভিড় ঠেলে দেখে তার বাবার গলা থেকে রক্ত বের হয়ে সারা জামা ভরে গেছে। কিন্তু এমন কেন হলো সেটাই সুদীপ বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে।
আশেপাশের লোকজন সুদীপকে সামলাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। সেই জায়গাটা পুলিশ ফাঁকা করে। সুদীপ সেই তখন থেকেই কাঁদতেই থাকে। ভাবে, এই তো কিছুক্ষণ আগে বাবার সাথে বাবার কথা হলো, তখনও তো বাবা কিছুই বলল না। তাহলে একটু সময়ের মধ্যে কি হয়ে গেল? আর বাবাকে কারা খুন করলো? বাবা কার কি ক্ষতি করেছিল? কিছুই বুঝতে পারছি না। এই যে আপনি ওনার ছেলে? হ্যাঁ, আমি ওনার ছেলে। আমার নাম সুদীপ রায়। কিন্তু বাবাকে এভাবে কারা খুন করলো? বাবা তো কারোর কোনো ক্ষতি করেনি, আর বাবার সাথে তো কারোর কোনো ঝামেলাও কোনোদিন ছিল না। সুদীপের কথা শুনে দারোগা আশুতোষ লাহিড়ী বলে উঠলেন, সে ওনার সাথে কার কি ঝামেলা ছিল কি ছিল না এটা আমরা খুঁজে বের করে নেব। এখন আপনাকে যে প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর দিন। সুদীপ চোখের জল মুছে নিয়ে বলে উঠল, হ্যাঁ বলুন, কি জানতে চান? এত রাতে, মানে এত বৃষ্টির মধ্যে আপনার বাবা বাইরে কোথায় গিয়েছিলেন? বাবা রাতে না, বাবা সকাল থেকেই বাড়িতে নেই। বাবা প্রায় দিনই এরকম করেন। সেটা নিয়ে আমি চিন্তায় ছিলাম না, তবে বয়স হয়েছে তো তাই একটু চিন্তা হলো। কিন্তু কোনোদিন এত রাত করতো না। আজও আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তাও ওই ধরুন ঘন্টা দুয়েক আগে। তখন বাবা ফোন ধরেছিল। তখন কি বলেছিলেন? ফোন ধরে আমায় বলেছিল যে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। কিন্তু তারপর অনেকটা সময় পার হয়ে গেলেও বাবা যখন বাড়ি ফিরছিল না, তখন আমি আবার ফোন করি, কিন্তু তখন আর বাবা আমার ফোন তোলেননি। তাই আমার খুব চিন্তা হচ্ছিল। সেই জন্যই আমি বাড়ি থেকে তালা দিয়ে বেরিয়ে আসছিলাম, আর তখনই রতনদা আমাকে খবর দেয়। আমি এখানে এসে বাবাকে এই অবস্থায় দেখি। রতন? কে রতন? আমার পাড়ার দাদা। তা কই সেই দাদা? আমি এখানে স্যার। আচ্ছা, আপনি ওনাকে ডেকে এনেছেন। আচ্ছা, এখানে কে আগে এই বডিটা দেখেছেন? আশুতোষ বাবুর কথায় কেউ কোনো উত্তর দেয় না। কেউই নিজেকে এই ঝামেলায় জড়াতে চায় না। যেই কিছু বলতে যাবে শেষে হয়তো তাকেই পুলিশ ফাঁসিয়ে দেবে। তার থেকে এইসব উটকো ঝামেলায় না জড়ানোই ভালো। আশুতোষ বাবু বলে উঠলেন, আচ্ছা, বডিটা আমরা পোস্টমর্টেম করতে পাঠাচ্ছি, আর আপনার বাবার ফোনটা নিয়ে যাচ্ছি। আপনি বাড়ি ফিরে যান, কোথাও যাবেন না। কালকের মধ্যে বডি পেয়ে যাবেন। পুলিশের কথা শুনে সুদীপ আর কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই যে কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না সুদীপ। এরপর একা থাকতে হবে ওই ঘরে। বাবাকে ছাড়া সুদীপ একা বাড়িতে থাকবে কি করে? কেন এমনটা হলো? সুদীপ কান্নায় বেশ ভেঙে পড়েছে। রতনদা ওর পাশের বাড়ির লোক কাছে এসে সুদীপের মাথায় হাত রেখে শান্ত হতে বলে। আশেপাশের লোকজন বলতে থাকে, প্রশান্ত বাবুর মতো একজন মানুষের খুন হয়ে গেল। কি যে সব হচ্ছে কি জানি। কি জানি বাবু, আজকাল মানুষকে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে, না হলে এমনি এমনি কেউ কাউকে খুন করে দেবে। আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। 2 নম্বরই কোনো কাজ করতো নাকি বলো তো? আপনাদের লজ্জা করে না? এই আপনারা আমার বাবাকে চেনেন? একটা সময় তো আমার বাবার নামে কত প্রশংসা শুনতে পেতাম, আর আজ মানুষটা নেই, আজকে আপনারা এমন কথা বলছেন। এতদিন যে পাড়ার যে কোনো কাজে আমার বাবা এগিয়ে এসেছে, কত সমস্যার সমাধান করেছে, তার কোনো মূল্য নেই আপনাদের কাছে। সত্যি মানুষ যে কত স্বার্থপর হয় সেটা আপনাদের না দেখলে বুঝতেই পারতাম না। কথাগুলো শুনে সেখানে লোকজন মুখে আর কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। সুদীপ সেখান থেকে চলে যায়। পুলিশ প্রশান্ত বাবুর দেহটা পোস্টমর্টেম করতে নিয়ে যায়। রাতটা সুদীপের নির্ঘুমেই কাটল। সকাল হতেই থানা থেকে ফোন আসে সুদীপের কাছে। তারপর সুদীপ থানায় যায়। সেখানে বেশ কিছু কাগজে সাইন করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতাল থেকে প্রশান্ত বাবুর দেহটা ছেড়ে দিলে প্রশান্ত বাবুর শেষ কাজ সম্পন্ন করা হয়। সুদীপ তার বাবার চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারে না। পুলিশ কথা দেয় যে খুব তাড়াতাড়ি তাদের খুঁজে বের করবে, যে বা যারা এর সাথে জড়িত।
প্রশান্তবাবুর ফোনটা পুলিশ নিজেদের কাছেই রাখে, কিন্তু সময় চলে যায়, পুলিশ কোনো খোঁজ দিতে পারে না। শেষে সুদীপ পুলিশের উপর আর ভরসা রাখতে পারে না। 7 দিন হয়ে গেলে সুদীপ আসে সৌহার্দ্যতার কাছে। কিরে জয়, এখনো ঘুম থেকে উঠিসনি? অনেক বেলা তো হলো, কখন উঠবি? আজ তোর কলেজ নেই? হ্যাঁ, উঠছি। এই বলে আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। আমার নাম জয় সেনগুপ্ত, আমি 2য় বর্ষের ছাত্র, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি। আর অন্যদিকে সৌহার্দ্যতা হলো আমার মামাতো ভাই, একজন ওই কি বলে, নিজেকে নিজেই বলে পেশায় প্রাইভেট ডিটেকটিভ। ছোটবেলা থেকেই কলকাতায় আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করেছে, তারপর কাজের সূত্রে এখানেই থেকে গেছে। তুখর বুদ্ধিসম্পন্ন একজন ডিটেকটিভ নামেই সৌহার্দ্যতার সমাজে বেশ পরিচিত। অনেক জটিল জটিল কেস সৌহার্দ্যতার বুদ্ধির জন্যই সমাধান হয়েছে, তাই উপর মহলের পুলিশের লোকও সৌহার্দ্যতাকে বেশ মানে। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। ইতিমধ্যে আমাকে 2বার দাদা ডেকেও গেছে, কিন্তু আমার কোনো উত্তর না পেয়ে বাধ্যতায় সৌহার্দ্যতা নিজে দরজা খুলে দেয়। হ্যাঁ বলুন, কাকে চাই? বলছিলাম, ডিটেকটিভ সৌহার্দ্য সেন বাড়িতে আছেন? ছেলেটির কথা শুনে সৌহার্দ্যতা অল্প হেসে বলে উঠল, হ্যাঁ আছেন, আপনি ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কি বলবেন? না, আসলে সৌহার্দ্য সেন আছেন? আমি ওনাকেই কথাটা বলতে চাই। আমি সৌহার্দ্য সেন, আপনি বলতে পারেন আমাকে। ও আচ্ছা, মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। না না, ঠিক আছে, আপনি বলুন, আপনি কি বলতে চান। আর আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম সুদীপ রায়। আমি আপনার কাছে একটা কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। বলতে পারেন অনেকটা আশা নিয়ে এসেছি। এখন আপনি আমার একমাত্র ভরসা। আচ্ছা আচ্ছা, আপনি বলুন কোন কেসের ব্যাপারে কথা বলতে এসেছেন। আমার বাবার কেসের ব্যাপারে। বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। আসলে আজ থেকে 3-7 আগে আমার বাবা খুন হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খুনিকে ধরতে পারেনি। তাই আমি এক প্রকার বাধ্য হয়েই আপনার কাছে এসেছি। এখন আপনি আমার বাবার খুনিকে খুঁজে বের করুন। আচ্ছা, সে না হয় আমি আমার মতো করে তদন্ত করব, কিন্তু তার আগে আমাকে কিছু কথা জানতে হবে। তাই আপনাকে কিছু প্রশ্ন করছি, যদি উত্তর জানা থাকে তাহলে আপনি একটু মনে করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন। বেশ, আপনার বাবার নাম কি, বয়স কত, আর কি কাজ করতেন? তাই আপনি প্রথম থেকে সবটা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমার বাবার নাম প্রশান্ত রায়। বাবার বয়স 65 বছরেরও বেশি। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিল, রিটায়ার্ড করেছে, অনেক দিন হয়েছে। এবার আসল ঘটনাটা বলছি। আসলে আজ থেকে প্রায় 3-7 আগে, মানে 15 তারিখ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই। কোথায় গেছে সেটাও বলে যায়নি। আমি প্রথমে ভেবেছিলাম যে এখানেই কোথাও একটা আছে হয়তো, কিন্তু বেলা পারলেও বাবা ফিরে আসছে না দেখে তখন আমি বাবাকে ফোন করেছিলাম। বাবা আমাকে বলল যে কিছুক্ষণের মধ্যেই আসছে, কিন্তু তখনই আমি ট্রেনের শব্দ শুনতে পাই। বাবাকে জোর করলেও বাবা কিছুতেই বলে না যে বাবা কোথায় আছে। আমি বুঝতে পেরেছিলাম যে বাবা এখানে নেই। বাবা বলল যে একটু পরেই বাড়ি চলে আস। তাই আমিও আর কোনো কথা বলিনি, কিন্তু দুপুর গড়িয়ে যায় তাও বাবা আসেন না। তখন আবার ফোন করেছিলাম, তখনও বাবা বলল বাড়িতেই আসছে, কিন্তু বাবা আসে না। তারপর বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। আমার খুব চিন্তা হতে থাকে। সেদিন খুব বৃষ্টিও হচ্ছিল। একটু বৃষ্টিটা কমতেই আমি বাড়িতে তালা বন্ধ করে ছাতা নিয়ে বেরোতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় আমাদের পাড়ার একজন ছেলে আমাকে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি দেখতে পাই যে বাবার গলায় কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। গল গল করে রক্ত বেরিয়ে সারা জামা কাপড় ভিজে গেছে। আমি কিছুই বুঝতে পারি না। পুলিশ আসে, আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করে, তারপর বাবার দেহটা নিয়ে চলে যায়। বলে যায় যে পোস্টমর্টম করবে। পরের দিন পুলিশ বাবার দেহ ছেড়ে দিলে বাবার শেষ কাজ সম্পন্ন করা হয়।
সেই দিন পুলিশের কাছে বাবার মৃত্যুর কারণ জানতে চাইলে পুলিশ জানায় যে গলায় ছুরির আঘাতের জন্য মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা খুনিকে ধরতে পারেনি। তাই এইসবে আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়ি। পুলিশের ওপর থেকে আমার ভরসা চলে গেছে। আমার এক বন্ধুর কাছে আপনার ব্যাপারে খোঁজ পাই, তাই আমি এখানে চলে আসি। এখন আপনি আমার একমাত্র ভরসা। আপনিই পারবেন আমার বাবার খুনিকে খুঁজে বার করতে। সব শুনে সৌহার্দ্যতা বলে, আচ্ছা বেশ, কেসটা আমি হাতে নিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের কিছু নেই, এটা আমার কাজ, আর কাজে গাফিলতি আমি একেবারেই পছন্দ করি না। আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বার, আপনার বাবার ফোন নাম্বার দিয়ে যান, সাথে বাড়ির ঠিকানাটাও। সৌহার্দ্যতার কথা শুনে সুদীপ তার বাবার ফোন নাম্বার সাথে নিজের ফোন নাম্বারটা আর বাড়ির ঠিকানাও লিখে দেয়। তাহলে এবার আপনি বাড়ি যান, কিছু দরকার হলে আমি ফোন করব, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার পারিশ্রমিকটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। সে না হয় আমি পরে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি আসি। এই বলে সুদীপ ফিরে যায়। সৌহার্দ্যতা বসে চিন্তা করতে থাকে। এমন সময় আমি বললাম, কি হয়েছে সৌহার্দ্যতা, তুমি এত কি ভাবছ? আগে বল, তোর ঘুম ভাঙলো? আসলে কাল অনেকটা রাত পর্যন্ত পড়াশোনা করেছিলাম তো, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। ঠিক আছে, যা এবার ফ্রেশ হয়ে আয়, একটু বেরোতে হবে। তোর কি আজ কলেজ আছে? না, আজ তেমন ক্লাস নেই। কিন্তু আমরা যাব কোথায়? একটা কেসের ব্যাপারে জানতে পুলিশ স্টেশনে যেতে হবে। কোন কেস? আছে একটা খুনের কেস। তুই আগে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তাই তাড়াতাড়ি, হ্যাঁ? যেতে যেতে বাকি কথা বলবো। এরপর আমি ফ্রেশ হতে চলে যাই। তাড়াতাড়ি কিছু খাবার খেয়ে সৌহার্দ্যতা আর আমি বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সৌহার্দ্যতা সুদীপের ব্যাপারে সব কথা আমাকে বলল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনে পৌঁছলে সৌহার্দ্যতাকে দেখে লালবাজার থানার দারোগা আশুতোষ লাহিড়ী বলে উঠলেন, আরে ডিটেকটিভ যে, তা কি মনে করে? ডিটেকটিভ কি এমনি এমনি থানায় ছুটে আসে আশুতোষ বাবু? কিছু কাজ তো নিশ্চয়ই আছে, আর তার জন্যই এখানে আসা। আচ্ছা, তাহলে বলুন কোন কেসের জন্য থানায় এসেছেন? প্রশান্ত রায়ের খুনের ব্যাপারে কিছু জানতে চাই। কেসটা আমার কাছে এসছে, তাই সেই ব্যাপারে কথা বলতেই আমি এলাম। শুধু জানতে চাইছি আপনাদের তদন্ত কতদূর হয়েছে, সেটা জানতে পারলে আমার কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ওই কেসটা আপনার কাছে গেছে, এটা খুব ভালো কথা। চলুন আমার কেবিনে চলুন, সেখানে বসেই বাকি কথা হবে। তারপর আমি আর সৌহার্দ্যতাকে নিয়ে দারোগা আশুতোষ বাবু নিজের কেবিনে নিয়ে গেলেন। চেয়ারে বসতে বললেন। তখনই বেলটা বাজিয়ে কনস্টেবল শিবুকে ডেকে 3টে চা দিয়ে যেতে বললেন। বলুন ডিটেকটিভ মশাই, আপনি কি জানতে চান? আমি প্রশান্ত রায়ের খুনের ব্যাপারে সবটা জানতে চাই। আচ্ছা, তাহলে শুনুন। এই প্রশান্ত রায় বলে যে ভদ্রলোকটি খুন হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওনার গলায় ছুরির আঘাতের কারণে মৃত্যু হয়েছে, সেটাই জানা গেছে। ছুরিটা খুবই ধারালো ছিল, তাই খুনিকে বেশি গায়ে জোর প্রয়োগ করতে হয়নি। তারপর আমরা প্রশান্তবাবুর ফোনের কল লিস্ট, লোকেশন সবই বের করেছিলাম। 15 তারিখের সকালে উনি ওনার এক বন্ধুর বাড়িতে বারাসাতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে, সেখানে স্কুটার নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু রাস্তায় স্কুটার খারাপ হয়ে গেলে সামনের একটা ট্যাক্সি মেকানিকের দোকানে এই স্কুটার সারাই করতে দিয়ে আসেন। তারপর বাড়ির রাস্তায় যাওয়ার সময় খুনটা হয়েছে। আমরা সবই তদন্ত করেছি, কোথাও কোনো ক্লু পাচ্ছি না, তাই কিছুই করতে পারছি না। আচ্ছা বেশ, আপনি আমাকে প্রশান্ত রায়ের ফোনের কল লিস্ট, লোকেশন এইসবগুলো দিন, আমি আরেকবার তদন্ত করে দেখতে চাই। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, ফাইলটা আনতে বলছি। আবার বেলের শব্দ করে কনস্টেবল শিবুকে ডেকে প্রশান্তবাবু কেসের ফাইলটা আনতে বললেন। ফাইলটা হাতে নিয়ে সৌহার্দ্যতা কতকগুলো ছবি তুলে নিল। তারপর জিজ্ঞাসা করল, খড়গপুরে কোন বন্ধুর বাড়ি গিয়েছিলেন? আর কোথাও গিয়েছিলেন প্রশান্তবাবু, সেটা জানতে পেরেছেন? হ্যাঁ, আসলে প্রশান্তবাবুর ছেলে সুদীপের হার্টে একটা সমস্যা আছে, আর সেই জন্যই টাকা চাইতে গিয়েছিলেন। টাকা কি পেয়েছিল? না, কারণ ওনার বন্ধুর ব্যবসা নাকি এখন লসে চলছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা আসছি, পরে দরকার পড়লে আবার আসবো না হয়? ঠিক আছে।
হ্যাঁ, আসবেন। এরপর আমরা থানা থেকে বেরিয়ে আসি। এবার কি বাড়ি যাব? না, একবার সুদীপের বাড়ি যাব। আচ্ছা চলো তবে। একটা ট্যাক্সি ভাড়া করে সুদীপের বাড়ি যাই। কিছুক্ষণের পরে সুদীপের বাড়ি পৌঁছে দরজায় টোকা দিতেই সুদীপ এসে দরজা খুলে দেয়। তারপর খুব যত্ন করে ঘরের ভিতর নিয়ে গেল আমাদের দুজনকে। চেয়ারে বসতে দিয়ে চা করতে যাচ্ছিল, কিন্তু সৌহার্দ্যদা মানা করল। না সুদীপ, আমরা চা খাবো না, কতগুলো কথা জানার আছে, সেগুলো জেনেই চলে যাব। আচ্ছা বলুন, কী প্রশ্ন আছে? সুদীপ, আপনি তো এর আগে একবারও বলেননি যে আপনার হার্টে সমস্যা আছে। কথাটা শুনে সুদীপ কি বলবে সেটা বুঝতে পারছে না। তখন সৌহার্দ্যদা নিজেই বলে উঠল, এত ইতস্তত বোধ করতে হবে না, আপনি মন খুলে কথা বলতে পারেন। সুদীপ যেন এবারে বেশ কিছুটা বল পেল। হ্যাঁ, ওই কিছুদিন আগে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, তখন ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলল আমার হার্টে অল্প সমস্যা দেখা দিয়েছে, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেকগুলো টাকা লাগবে। আর বাবা তো বরাবরই দাতা কর্ণের মতো তার জীবনের সমস্ত টাকা পয়সা লোকজনের সেবায় দিয়েছে। অপারেশনের জন্য এতগুলো টাকা কোথায় পাবে? আর সেই জন্যই বাবা সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াতো। যদিও বাবা তাদের কাছেই টাকা চাইতো যাদেরকে এক সময় বাবা টাকা দিয়েছিল, কিন্তু ওই যে বলে বেইমানের দল, এখন তাদের বাবার প্রয়োজনের দরকার নেই, তাই আর যোগাযোগ রাখেই নেই। টাকা দেওয়া তো দূরের কথা। তাহলে এখন আপনার অপারেশন কিভাবে হবে? আপনি কি কোনো কাজ করেন? কাজ করতাম, তবে এই অসুখের পর থেকে কাজটা আমি আর করতে পারি না, তাই ছেড়ে দিয়েছি। তাহলে আপনার এখন চলছে কিভাবে? মানে প্রশান্তবাবু আর বেঁচে নেই, তাহলে আপনার খাওয়া দাওয়া হচ্ছে কিভাবে? না কিছু মনে করবেন না, এমনি জাস্ট জিজ্ঞেস করছি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে বাবার ব্যাংকে কিছু টাকা ছিল, এখন সেই টাকাই আমার সম্বল। যতদিন চলবে চলুক, তারপর দেখা যাবে কি হয়। সুদীপের কথা শুনে সৌহার্দ্যতা আর আমার খুব খারাপ লাগলো, কিন্তু তাতে তো আমাদের কিছু করার নেই। পুলিশের কাছ থেকে আমি জানতে পারলাম 15 তারিখের সকালে আপনার বাবা খড়গপুর গিয়েছিলেন। আপনি কি বলতে পারবেন কেন? কেন আবার? ওই টাকাই হয়তো চাইতে গিয়েছিল কারোর কাছে। কে থাকে খড়গপুরে আপনাদের? না, খড়গপুরে আমাদের কোনো আত্মীয় নেই, তবে বাবার এক পুরনো বন্ধু থাকে বলে আমি জানি। আচ্ছা, কি নাম সেটা জানা আছে? আমার যতদূর মনে পড়ছে তার নাম নকুলেশ্বর হালদার। ঠিক আছে, আজ আমরা আসছি, কেমন? এই বলে আমরা সুদীপের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তাহলে দারোগা আশুতোষবাবু ঠিক কথাই বলেছেন, খড়গপুরে প্রশান্তবাবুর বন্ধু থাকেন। হ্যাঁ, তাই তো শুনলাম। এবার এবার কোথায় যাবে? বাড়ি না অন্য কোথাও? আজ আর কোথাও যাব না, কাল সকালে একবার খড়গপুর যাব। এরপর সৌহার্দ্যতা আর আমি বাড়ি ফিরে আসি। পরের দিন সকাল হতেই সৌহার্দ্যতা আর আমি নকুলেশ্বর হালদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেখানে পৌঁছে সৌহার্দ্যতা আশেপাশের লোকজনকে নকুলেশ্বর হালদারের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করে জেনে নিল। বাড়ির কাছে পৌঁছে দরজায় কড়া নাড়াতেই একজন কাজের লোক বেরিয়ে আসে। নকুলেশ্বর হালদার বাড়িতে আছেন? হ্যাঁ, বাবু বাড়িতেই আছে। তাহলে বাবুকে গিয়ে বলো ওনার সাথে একটু কথা ছিল। আচ্ছা, কি বলবো? বলবে একটা খুনের ব্যাপারে তদন্ত করতে ডিটেকটিভ এসছে। খুনের কথা শুনে লোকটি বেশ ভয় পেল। আপনারা ভিতরে আসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। এই বলে আমাদেরকে বসার ঘরে বসিয়ে দিয়ে কাজের লোকটা ভিতরে ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। ইনি নকুলেশ্বর বাবু। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার নাম নকুলেশ্বর হালদার? হ্যাঁ। আমরা প্রশান্ত রায়ের খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি। কথাটা শুনেই নকুলেশ্বর হালদার একটু গলা উঁচু করে বলে উঠলেন, আবার কি জন্য? যা বলার তা তো আমি পুলিশকে বলে দিয়েছি, তাহলে আবার কেন বিরক্ত করছেন? নকুলেশ্বর হালদারের কথা শুনে আমরা বেশ বুঝতে পারলাম যে লোকটা মোটেও ভালো নয়। যার কিছুদিন আগেই ছোটবেলার বন্ধু খুন হয়েছে, তার এমন ব্যবহার। এবার সৌহার্দ্যতাও একটু কড়া গলায় বলে উঠল, সে আপনার পছন্দ হোক কিংবা নাই হোক, যতদিন না পর্যন্ত প্রশান্তবাবুর খুনি ধরা পড়ছে ততদিন আপনাকে এইভাবেই আমরা বিরক্ত করব। আচ্ছা, এবার আপনি বলুন তো, প্রশান্তবাবু আপনার বাড়ি কেন এসেছিলেন?
ও একটু ব্যক্তিগত কাজে এসেছিল। হ্যাঁ, সেই ব্যক্তিগত কাজটা কি সেটা বলুন। ওটা কিছু না, ওই এমনি এসেছিল একটু দেখা করতে। এমনি এমনি দেখা করতে প্রশান্তবাবু এতটা দূর থেকে এসেছিলেন সকাল সকাল? তাও আবার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছিলেন, তাই তো? ছোটবেলার বন্ধু তো, তাই গল্প করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। দেখুন, সত্যি কথাটা বলুন। আমাদের কাছে কিন্তু অন্য রিপোর্ট আছে। মিথ্যে কথা বলছেন এটা যদি আমরা একবার ধরি, তাহলে প্রশান্তবাবুর মৃত্যুতে আপনার হাত আছে এটা ধরে নিতে আমরা বাধ্য হব। আর তখন আপনার কি হবে সেটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে? সৌহার্দ্যতার কথা শুনে নকুলেশ্বর বাবু এবার একটু ভয় পেলেন। আসলে টাকা চাইতে এসেছিল। কিসের টাকা? আপনাকে ধার দিয়েছিলেন প্রশান্তবাবু? না, ধার না, তবে একটা সময় দিয়েছিল টাকা। কি জন্য দিয়েছিল? আমার ব্যবসার উন্নতির জন্য দিয়েছিল। কতদিন আগে দিয়েছিল? আজ থেকে 10-15 বছর আগে। তা এত বছর পর কেন টাকা ফেরত চাইলেন? আসলে প্রশান্ত ছেলে সুদীপের শরীর খুব খারাপ, হার্টের সমস্যা হয়েছে। প্রশান্ত এসে বলেছিল যে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। তাহলে কি আপনি ওনাকে টাকা দিয়েছিলেন? না। কেন? বন্ধুর এমন একটা সময় আপনি বন্ধুকে সাহায্য করেননি। একটা সময় তো প্রশান্তবাবু আপনাকে সাহায্য করেছিল, তাহলে? না, আসলে আমার ব্যবসা একটু অবনতি হয়েছে, লসে চলছে। থামুন আপনি। লসে চলছে? আপনি কি ভাবেন আপনার সম্বন্ধে কোনো রকম খোঁজ খবর না নিয়েই আপনার সাথে গল্প করতে এসেছি আমরা এখানে? এই আপনার মতো কিছু অমানুষরূপী বন্ধুগুলোর জন্য আজ সাধারণ মানুষ কাউকে সাহায্য করতে চায় না, জানেন? আপনি কি করে প্রশান্তবাবুর মুখের ওপর না করে দিলেন, তাও আবার এই রকম একটা পরিস্থিতিতে? আপনি কি জানতেন না প্রশান্তবাবুর ছেলের কি রকম অবস্থা? না, মানে ওই আর কি। আপনাকে দেখলেই আমার লজ্জা হচ্ছে। কিরকম বন্ধু আপনি? সে আচ্ছা, এসব বাদ দিন। এবার বলুন, কেন খুন করলেন প্রশান্তবাবুকে? উনি তো চলে গিয়েছিলেন, তাহলে খুন করতে গেলেন কেন? খুন করার কথা শুনে নকুলেশ্বর বাবু বেশ ভীত কণ্ঠে বলতে শুরু করলেন, এই না না, আমি খুন করিনি। হ্যাঁ মানছি, আমি টাকা দিইনি, কিন্তু আমি খুন করিনি, বিশ্বাস করুন। আমি খুন করিনি। সেটা তো পরে বোঝা যাবে। আমরা আপনার কথায় কিভাবে বিশ্বাস করব বলুন তো? হয়তো আপনি টাকা দেননি, সেই জন্য প্রশান্তবাবু হুমকি দিয়ে গিয়েছিল, আর তার থেকে আপনার রাগ হয়। ভাবলেন একেবারেই দুনিয়া থেকে সরিয়ে দিলে আর কোনোদিন টাকা পয়সাই চাইবে না। কি ঠিক বলিনি? না না না, আমি খুন করি, আমি বিশ্বাস করুন, আমি খুন করিনি। আচ্ছা ঠিক আছে। প্রশান্তবাবু আপনার এখান থেকে কটা নাগাদ বের হয়েছিল ঠিকঠাক মনে করে বলবেন? হ্যাঁ, ওই 12টা থেকে 12:30টার মধ্যেই বেরিয়ে গিয়েছিল। ঠিক বলছেন তো? হ্যাঁ, প্রশান্ত চলে যাওয়ার পর আমি আমার দোকানে গিয়েছিলাম একটু, তাই আমার মনে আছে। সঠিক সময়টা মনে আছে? না, সঠিক সময়টা নেই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা আসছি। পরে আবার আপনাকে কোনো দরকার হলে আপনি আসবেন তো? হ্যাঁ, আসবো। এরপর আমরা দুজনেই নকুলেশ্বর হালদারের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তখন আমি প্রশান্ত বাবুর কল রেকর্ড দেখে বললাম, হ্যাঁ সৌহার্দ্যদা, নকুলেশ্বর হালদার ঠিকই বলেছেন। ওই 12টা 12:30টার মধ্যে প্রশান্তবাবু ওনার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর প্রশান্তবাবুর লোকেশন কোথায় বলছে? নকুলেশ্বর হালদারের বাড়ি থেকে বেরিয়ে প্রশান্তবাবু স্টেশনের উদ্দেশ্যেই বেরিয়েছিলেন। তারপর ট্রেন অনেকটা সময় লেট ছিল, তাই স্টেশনেই প্রশান্তবাবুর লোকেশন দেখাচ্ছে দুপুর পর্যন্ত। তারপর ট্রেন এলে উনি ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছন বিকেল 4টের সময়। তাহলে এখানে থেকে আর লাভ নেই, চ বাড়ি ফিরে চ। এরপর আমি আর সৌহার্দ্যদা বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে কেসটা নিয়ে সৌহার্দ্যদা ভাবতে থাকে। তখন সৌহার্দ্যদা প্রশান্তবাবুর ফোনের লোকেশনে দেখতে পায় ট্রেন থেকে নেমে প্রশান্তবাবু একটা ট্যাক্সি মেকানিকের দোকানে গিয়েছিলেন। কাল একবার এখানে যেতে হবে। তোর তো কাল কলেজ আছে না? হ্যাঁ আছে। তাহলে আমি একাই যাব? হ্যাঁ, কাল তোমাকে একাই যেতে হবে, কারণ কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই যেতে পারবো না। তবে কোনো দরকার পড়লে আমাকে একবার ফোন করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এর পরের দিন সৌহার্দ্যদা একাই সেই ট্যাক্সি মেকানিকের দোকানে যায়। গিয়ে জিজ্ঞাসা করে, প্রশান্ত রায়ের খুনের ব্যাপারে তদন্ত করতে আমি এসেছি। আমি সৌহার্দ্য সেন, প্রাইভেট ডিটেকটিভ। সৌহার্দ্যদার কথা শুনে ট্যাক্সি মেকানিক দোকানের মালিক বীরু বলে উঠল, হ্যাঁ, কিন্তু আমি তো সব পুলিশকে বলে দিয়েছি।
হ্যাঁ জানি, তাও আরেকবার জিজ্ঞাসাবাদ করতে চাই। আচ্ছা বলুন, কি জানতে চান? এখানে প্রশান্তবাবু কেন এসেছিলেন? নিজের স্কুটার সারাতে। তবে উনি খুব তাড়ায় ছিলেন সেদিন, তাই স্কুটারে কি হয়েছে সেটা না বলেই চলে গিয়েছিলেন। তাই আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম একদম। ভেবেছিলাম স্কুটারটা নিতে যেদিন আসবে না সেই দিন জিজ্ঞেস করে সেরে দিব, কিন্তু উনি তো আর এলেন না। তার বদলে পুলিশ এলো, কিছু জিজ্ঞাসাবাদ করলো আমারে, তারপর ওনার স্কুটারটা নিয়ে চলে গেল। আমি তো জানতেই পারিনি স্কুটারে কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমরা আসি, পরে কোনো দরকার পড়লে আবার আসবো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। এরপর সৌহার্দ্যদা সেখান থেকে বেরিয়ে ট্যাক্সি ধরতেই যাচ্ছিল, কিন্তু কোনো ট্যাক্সি সেদিন দেখতেই পাচ্ছিল না। তাই অনেকটা রাস্তা সৌহার্দ্যদাকে হেঁটেই যেতে হলো। তবে মাঝে মাঝেই সৌহার্দ্যদা বুঝতে পারছিল কারা যেন তাকে ফলো করছে। একবার ভাবলো ডেকে জিজ্ঞাসা করবে, কিন্তু যখনই পিছন ফিরে তাদের জিজ্ঞাসা করতেই যাবে তখনই তারা যেন দৌড়ে চলে যায়। বেশ অবাক লাগলো ব্যাপারটায়। আর তখনই চোখের সামনে একটা ট্যাক্সি দেখতে পেল। তাতে চেপে সৌহার্দ্যদা বাড়ি চলে আসে। এমন সময় আমি কলেজ থেকে ফিরে দেখি সৌহার্দ্যদা গভীর চিন্তায় মগ্ন। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি এত কি ভাবছ? আর আজ তোমার কাজটা হয়েছে তো? কিছু জানতে পেরেছ? কোনো নতুন খবর? আমি এত প্রশ্ন করছি আর সৌহার্দ্যদা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। কোনো এক গভীর ভাবনায় বিভোর ছিল। আরে আজ কি হয়েছে তোমার? কি ভাবছো এত? ও কিছু না, তুই বল, তোর কলেজে ক্লাস হলো? আরে হ্যাঁ হয়েছে, তবে আগে তুমি বলো তোমার কি হয়েছে। আরে ও কিছু না। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছি। আমি আর দাদা কথা বলছিলাম, এমন সময় সৌহার্দ্যদার ফোনটা বেজে উঠল। নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে নড়বড় হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বেশ কড়া গলায় বলে উঠল, শুনুন, আমি আপনাকে সাবধান করতে ফোন করেছি। হ্যাঁ, তদন্ত আপনি বন্ধ করুন, না হলে আপনার জন্য এটা মোটেও ভালো হবে না কিন্তু। ঠিক আছে? ফোনের ওপাশের কথাগুলো আমি শুনতে পেলাম। আর তা শুনে সৌহার্দ্যদা প্রথমে বুঝতে পারল না আসলে কি বলতে চাইছে, কিন্তু তারপরেই সেই ব্যক্তি বলে উঠল, পারলে আমি আজকেই আপনাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু তারপর একটু ভাবলাম একবার কথা বলে যদি কাজটা হয়ে যায় তখন শুধু শুধু খুন করে কি লাভ। কি বলতে চাইছেন আপনি? আর কে আপনি? ভুল করে হয়তো আপনি ফোনটা করে ফেলেছেন, রাখুন আপনি। যত সব ফালতু পাবলিক। আরে থামুন থামুন থামুন, আপনি, আমি ঠিক জায়গায় ফোনটা করেছি। আপনি তো ডিটেকটিভ সৌহার্দ্য সেন, তাই তো? নিজের নাম শুনে সৌহার্দ্যদা বেশ অবাক হয়ে বলে উঠল, হ্যাঁ আমি সৌহার্দ্য সেন। আপনি কে? আপনি আমাকে মারতে চাইছেন কেন? কি করেছি আমি? দেখুন, আপনি কিছু করেননি, তবে প্রশান্ত রায়ের খুনের তদন্ত আপনি করছেন, তাই বারবার সাবধান করে দিচ্ছি। আর তদন্ত করবেন না, এতে আপনারই ক্ষতি। আমাকে সাবধান করে কোনো লাভ নেই। আমি তো প্রশান্তবাবুর খুনিকে ঠিকই খুঁজে বার করব, যা করার করে নিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি তৈরি থাকুন পরবর্তী কাজের জন্য। আপনি কিন্তু এটা ঠিক করলেন না আমার সাথে, এর ফল কিন্তু ভালো হবে না, মনে রাখবেন। এই বলে সেই লোকটা ফোন কেটে দেয়। খুনের কথা শুনে আমিও বেশ অবাক। কি হয়েছে সৌহার্দ্যদা? কে ফোন করেছিল? জানি না, তবে জানতে হবে। দাঁড়া, একবার দারোগা আশুতোষ বাবুকে ফোন করি, দেখছি কি করা যায়। এরপর সৌহার্দ্যদা দারোগা আশুতোষ বাবুকে ফোন করে, বলে, আশুতোষ বাবু, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি বলতে পারবেন এটা কার নাম্বার? কেন, কি হয়েছে ডিটেকটিভ মশাই? একটা থ্রেড কল করেছিল, আমি শুধু জানতে চাইছি ফোনটা কে করেছিল। আচ্ছা বেশ, আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। কিছুক্ষণ পর আশুতোষ বাবু ফোন করে জানান যে ফোনটা একটা এসটিডি বুথ থেকে করা হয়েছিল। যে করেছিল তার মাথায় বুদ্ধি আছে মানতে হবে। নিজের ফোন থেকে ফোন করলে ধরা পড়ে যেত, আর ফোনের লোকেশনটা আমাদের বাড়ির খুব কাছে। আমরা রীতিমতো অবাকই হলাম। তার মানে আমাদের উপর কেউ সারাক্ষণ নজর রাখছে।
বলছি আশুতোষবাবু, প্রশান্তবাবুর স্কুটারটা কোথায় আছে? সুদীপকে ওটা কি ফিরিয়ে দিয়েছেন? না না, কেস তো এখনো সমাধান হয়নি, তাই থানাতেই পড়ে আছে। স্কুটারে কি হয়েছিল সেটা জানতে পেরেছেন? হ্যাঁ, একজন মেকানিককে ডেকেছিলাম, সে এসে কিছুই বলতে পারেনি। সারা গাড়ি ভালো করে চেক করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাই স্কুটারটা থানাতেই আছে। কিন্তু কেন, কি হয়েছে বলুন তো? না, কিছু হয়নি, শুধু এইটাই জানার ছিল। আচ্ছা বেশ, আমি এখন ফোন রাখছি। ঠিক আছে। এরপর আমি দেখলাম সৌহার্দ্যদা আবার বসে বসে কিছু ভাবছে। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। কি ভাবছো বলো তো? বলছি জয়, কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, জানিস তো? সেটাই ধরতে না পারলেই কেসটা সমাধান কিছুতেই হচ্ছে না। কোনো একটা সূত্র আমরা ছেড়ে যাচ্ছি, কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না। এমন সময় সৌহার্দ্যদার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আবার আশুতোষ বাবুর নামটা ফুটে উঠতেই সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করল। আর এবারে সৌহার্দ্যদা একেবারেই চুপ হয়ে গেল, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। ফোনটা কাটতেই আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এতটা চুপ হয়ে গেলে কেন? আমাকে বলো। একটা খারাপ খবর আছে, বিপদ হয়ে গেছে। বিপদ? কার বিপদ? কি হয়েছে সৌহার্দ্যদা? সুদীপের ওপর হামলা হয়েছে। একটুর জন্য বেঁচে গেছে, তবে হাতে আর মাথায় বেশ আঘাত পেয়েছে। হাসপাতালে ভর্তি আছে। পাড়ার লোক সুদীপকে হাসপাতালে নিয়ে গেছে, তারাই ফোন করেছিল। আশুতোষ বাবুরাও ওখানে আছেন, আমাদের যেতে বলল। যেতে হবে। এরপর আমরা দুইজনে মিলে একটা ট্যাক্সি ভাড়া করে হাসপাতালে পৌঁছলাম। সুদীপের এমন অবস্থার কথা শুনে আমারও বেশ খারাপ লাগলো, কিন্তু মনের মধ্যে তখন কতগুলো প্রশ্ন উকি দিচ্ছে। গাড়িতে আসার সময় আমি মনে মনে এইসবই ভাবছিলাম যে সুদীপের উপর কে বা কারা হামলা করেছিল। তবে সৌহার্দ্যদাকে আমি কিছুই জিজ্ঞাসা করলাম না। কিছুক্ষণের মধ্যেই আমরা হাসপাতালে এসে পৌঁছলাম। রিসেপশনে জিজ্ঞাসা করতেই একজন রুম নাম্বার বলে দেয়। নির্দিষ্ট কেবিনে গিয়ে দেখলাম সুদীপের মাথায় ব্যান্ডেজ বাঁধা আছে, হাতেও ব্যান্ডেজ, তবে জ্ঞান আছে। পাশে আশুতোষবাবু দাঁড়িয়ে আছেন। আশুতোষবাবু, সুদীপের অবস্থা কেমন? সিরিয়াস কিছু না, সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছেছিল বলে বেঁচে গেল। তবে মাথার আঘাতটা বেশ ভালোই লেগেছে, অনেকটা রক্তক্ষরণ হয়েছে, তবে এখন বিপদমুক্ত। আচ্ছা সুদীপ, আপনি কথা বলতে পারবেন তো? সৌহার্দ্যদার কথায় সুদীপ মাথা নেড়ে সম্মতি জানায়। এটা হলো কিভাবে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তবে মাথায় একটু ব্যথা আছে, ওই আর কি। আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু এটা আমার কাজ, তাই প্রশ্ন আমাদেরকে করতেই হবে। যদি কিছু মনে না করেন তাহলে কিছু প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারবো, আপনি প্রশ্ন করুন। আচ্ছা বেশ, তাহলে যারা এসছিল, মানে যারা আপনাকে আঘাত করলো, তাদের দেখেছেন? কতজন ছিল? হ্যাঁ দেখেছি, 4 জন ছিল। কিন্তু কেন আপনার ওপর আঘাত করলো সেটা নিয়ে তারা কিছু বলছিল না? মানে অনেক সময় কিছু কথা বলে, তো তাই আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওরা হীরের ব্যাপারে কিছু একটা জানতে চাইছিল, কিন্তু আমি ওদের কোনো কথাই বুঝতে পারছিলাম না, আর সেই জন্যই ওরা আমাকে খুব মারে। শেষে ওরা আমাকে মৃত ভেবে চলে যায়। কি হিরে? এখানে আবার হিরে এলো কিভাবে? সত্যিই সৌহার্দ্যদা, এখানে হীরের গল্প এলো কি করে? আমার প্রশ্ন শুনেও সৌহার্দ্যদা কিছুই বলল না। চুপ করে থেকে সুদীপের সব কথা শুনে সৌহার্দ্যদা বলে উঠল, বুঝলাম। আচ্ছা কখন হয়েছে এইসব? এই তো ঘন্টাখানেক আগে। আচ্ছা সুদীপ, আপনি ওদের মুখ দেখেছিলেন? আসলে ওরা সবাই মুখে কাপড় বেঁধে এসেছিল, কিন্তু আমাকে মারার সময় ধস্তাধস্তির জন্য আমি একজনের মুখ দেখে ফেলেছিলাম। ভেরি গুড। মুখটা মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে ছবি আঁকতে পারবেন? হ্যাঁ পারবো। কিন্তু এখন তো আপনি অসুস্থ। না, আমি একেবারেই ঠিক আছি, আমি ছবি আঁকাতে পারবো। তাহলে আর দেরি কিসের, চলো কাজে লেগে পড়ি। তারপর আশুতোষবাবু একজন স্কেচ আর্টিস্টকে ফোন করে হাসপাতালে আসতে বলে। মিনিট 10-এর মধ্যে পেইন্টার হাসপাতালে পৌঁছলে সুদীপের কথা মতো একটা ছবি এঁকে আশুতোষবাবুর হাতে তুলে দেয়।
আশুতোষবাবু তখন সেই ছবি সৌহার্দ্যদাকে দেখিয়ে বলে উঠলেন, সৌহার্দ্যবাবু, এরপর আমাদের পরবর্তী কাজ কি হবে তাহলে? প্রথমত আশুতোষবাবু, এই ছবিটা সকল থানায় যেন পৌঁছে যায়, তার সাথে সব জায়গায় চেকপোস্ট বসান। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন। যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে ধরতে হবে। আমার মনে হচ্ছে প্রশান্তবাবুর খুনির কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই আমাদের হাতে বেশি সময় নেই। আচ্ছা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আপনারা তো বাড়ি যাবেন, চলুন আমি ছেড়ে দিচ্ছি। আর সুদীপ, আপনি একটু সাবধানে থাকবেন। যদিও আমি 2 জন কনস্টেবলের ব্যবস্থা করে দিয়েছি, কিছু অসুবিধা হলে আমাকে যে কোনো সময় ফোন করবেন, ঠিক আছে? এই বলে আমরা বেরিয়ে পড়লাম। রাতও অনেক হয়েছে, তাই আর আশুতোষবাবুর কথায় দ্বিমত করল না সৌহার্দ্যদা। গাড়িতে চেপে কিছু দূর গেছি, ঠিক তখনই আশুতোষবাবুর ফোনটা বেজে উঠল। থানা থেকে ফোন এসেছে দেখে আশুতোষবাবু গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কনস্টেবল শিবু কিছু কথা বলছিল, কিন্তু রাস্তার গাড়ির শব্দে আশুতোষবাবু কিছুই শুনতে পাচ্ছিলেন না। তাই ফোনটা স্পিকারে দিতেই কনস্টেবল শিবু বলে উঠল, স্যার, আপনি কোথায় আছেন? কেন, কি হয়েছে শিবুবাবু? স্যার স্যার বলছি, শ্যামাচরণ বাবু এসেছেন, থানাতেই বসে আছে। আমি অনেকবার করে বললাম যে স্যার এখন নেই, আপনি পরে আসবেন, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। এখন কি করব স্যার? আর কি করবেন আপনি, উনি বসেই থাকুন, আমি বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু স্যার। কিন্তু স্যার কি? কি বলি, আমরা পুলিশ বলে কি মানুষ না? আমরা তো মানুষ, আমাদেরও তো বিশ্রামের প্রয়োজন। আমি এখন কি করব বলুন তো? কিন্তু তাও স্যার, উনি বলছেন আপনার সাথে দেখা না করে কোথাও যাবেন না। তাহলে বসে থাকুন উনি, আমি আর মাথায় চাপ নিতে পারছি না। আশুতোষবাবুর কথায় বুঝতে পারলাম উনি বেশ চিন্তিত। কিন্তু কেন? মনে বেশ কৌতূহল হলো। আশুতোষবাবু, এই শ্যামাচরণ বাবুটাকে, আর আপনি এত বিরক্ত হয়ে পড়েছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, আশুতোষবাবু, কে এই শ্যামাচরণবাবু? আমাদের প্রশ্ন শুনে আশুতোষবাবু ফোনটা কেটে বলতে শুরু করলেন, আসলে শ্যামাচরণ মজুমদার হলেন একজন স্বর্ণ ব্যবসায়ী, বেশ বড় দোকান, তাই স্বভাবতই হিরে রাখেন উনি। কিন্তু কিছুদিন আগে ওনার দোকান থেকে কোটি টাকার হিরে চুরি হয়ে গেছে। এখন উপরমহল থেকে চাপ আসছে যে চোরকে ধরতে হবে, কিন্তু আমি যতদূর তদন্ত করেছি তাতে কোনো ক্লুই পাচ্ছি না। তাহলে আপনিই বলুন, কিভাবে হিরেগুলো উদ্ধার করব? এখানেও হিরে? কি বললি তুই? কই, কি বললাম? এই তো এক্ষুনি। আরে আসলে 2 জায়গায় হীরের কথা শুনলাম তো, তাই বলে ফেলেছি। না, ঠিক করেছিস। এখন আমাদের এটা তদন্ত করতে হবে যে এটার সাথে ওটার কোনো মিল আছে কিনা। সৌহার্দ্যতার কথা শুনে আমি আরো বলে উঠলাম, তুমি কি বলছো বলো তো সৌহার্দ্যদা? কি ওটা আর কি এটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর বেশি বুঝতে হবে না। হ্যাঁ, ঠিকই তো সৌহার্দ্যবাবু, আপনি কি এটা ওটা বলছেন বলুন তো? বলবো, সব বলবো। আগে আমি নিশ্চিত হয়ে যাই, তারপর 2 2 4 করে দেব। সৌহার্দ্যতার কথার মানে না আমি না আশুতোষবাবু বুঝতে পারলেন। চলুন আশুতোষবাবু, থানায় যাওয়া যাক। থানায়? আপনারা বাড়ি যাবেন না? যাব তো নিশ্চয়ই, তার আগে মনের মধ্যে যে সন্দেহটা সৃষ্টি হলো সেটা দূর করতে হবে। তারপর আমরা থানায় এসে হাজির হলাম। আমাদের দেখে এমন সময় হন্তদন্ত হয়ে একজন লোক এসে আশুতোষবাবুর সামনে খুব দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। তিনি বলেন, আচ্ছা, আমার হিরেগুলো যে চুরি গেছে সেই ব্যাপারে কি কেউ কিছু জানে এখানে? ওনার কথা শুনে আমরা বুঝতে পারলাম উনি শ্যামাচরণ মজুমদার। তদন্ত চলছে। আর কতদিন চলবে এই তদন্ত? না শুধু তদন্তই চলবে, কাজের কাজ কিচ্ছু হবে না, তাই তো? না শ্যামাচরণ মশাই, তদন্ত চলছে, কোনো খবর পেলেই আপনাকে জানাব। এমন সময় সৌহার্দ্যদার দিকে শ্যামাচরণ মশাই তাকিয়ে একবার দেখে নিলেন। তার চোখ গেল সৌহার্দ্যতার হাতে ধরা ছবির দিকে। এ কি, ঝন্টুর ছবি আপনার হাতে কি করছে? কি বললেন আপনি? আপনি ছবির লোকটাকে চেনেন? হ্যাঁ, চিনব না কেন, চিনি তো, আমার দোকানেই কাজ করতো। কাজ করতো মানে এখন কাজ করে না? না,
ছেড়ে দিয়েছে। কতদিন আগে কাজ ছেড়েছে? হলো আজ থেকে ওই 15-20 দিন আগে। কেন, কি হয়েছে বলুন তো? আর আপনি কে? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, একটা খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি। আচ্ছা, আপনি একটু মনে করে বলুন তো কেন কাজটা ছেড়েছিল? আর বলবেন না, কাজ পাওয়ার আগে যে কত বাহানা, আর যেই কাজ দিলাম অমনি সে কাজে আর মন নেই। কাজে আসতে দেরি করতে থাকে, কোনো কোনো দিন তো আসতোই না, যখন তখন না বলে ছুটি নিয়ে নিত। আমি বারণ করতাম, কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলতো না। শেষে একদিন এসে বলল এইভাবে নাকি আর কাজ করতে পারবে না, চলে গেল। আর কি? তখন আপনার দোকানে চুরি হয়ে গেছিল? না না, চুরি আরো 1 সপ্তাহ পর হয়েছিল। ডিটেকটিভ মশাই, আপনি কি কিছু বুঝতে পারছেন? বুঝতে তো পারছি, কিন্তু এখনো নিশ্চিত না। আচ্ছা ডিটেকটিভ মশাই, তাহলে কি দুটো ঘটনা একসাথে মিলে আছে? সেটাই তো মনে হচ্ছে। কিন্তু এখানে প্রশান্তবাবু এলেন কিভাবে? এর কারণ দুটো হতে পারে আশুতোষবাবু। এক, প্রশান্তবাবু নিজের ছেলের জন্য এই রকম একটা কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিল। পরে হিরেগুলোর ব্যাপারে কাউকে কিছু না জানালে দলের লোক তাকে মেরে ফেলে। আর 2, কোনো কারণবশত প্রশান্তবাবু তাদের এই কাজ দেখে ফেলেন। প্রমাণ মুছে ফেলার জন্য হয়তো প্রশান্তবাবুকে মেরে ফেলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, প্রশান্তবাবু কি দেখেছিলেন? এই প্রশ্নের উত্তর দুজন দিতে পারবে। এক, প্রশান্তবাবু নিজে, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। আর 2, ওই দলের লোকজন। তাই ওই দলের লোকজনকে আগে ধরতে হবে। সব থানায় ঝন্টুর ছবি পাঠানোর ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ধরতে হবে। এরপর সব থানায় ঝন্টুর ছবি পাঠানো হয়, গুপ্তচর লাগানো হয়। শহরের নানা অলিগলির মোড়ে লোক বসানো হয়, কোথাও পাগল সেজে, আবার কোথাও ভিখারি সেজে পুলিশের লোক ঘুরে বেড়াতো। সাথে শহরে কড়া চেকপোস্টের ব্যবস্থা করা হয়। দীর্ঘ 4 দিন তল্লাশি করার পর ঝন্টুকে খুঁজে পাওয়া যায়। থানায় তার উপর চলে পুলিশের ট্রিটমেন্ট। টানা 1 দিন মারধর করার পর ঝন্টু তার মুখ খুলে দেয়। তারপর একে একে 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের উপরও সেম প্রসেস। তখন তারাও মুখ খুলতে বাধ্য হয়। তারা জানায় যে তারা কিভাবে দোকান থেকে হিরেগুলো চুরি করেছিল। সুদীপ আর শ্যামাচরণ মশাইকে থানায় ডাকা হয়। তাদের সামনেই ঝন্টু বলে, আমরা এইরকমই কাজ করি। আগে আমাদের দলের কেউ একজন খুব অসহায় হিসেবে দোকানে কাজে ঢুকি। তারপর প্রথম ঠিকই চলে, ততদিন দোকানের কোথায় কি আছে, দোকানে কখন বেশি লোক থাকে, কখন ফাঁকা, সেই সব আমরা খুব ভালো করেই লক্ষ্য করি। কোন দিকে কোথায় কতগুলো সিসিটিভি আছে সেইগুলোও দেখি। সেই সব দেখে একটা ম্যাপ আঁকি। তারপর থেকে কাজে গাফিলতি করা শুরু করি আমরা। এই রকমই চলতে থাকে। এতে মালিক খুব রেগে যায় আস্তে আস্তে। এরম করতে করতেই একদিন আমরা নিজেরাই কাজ ছেড়ে চলে যাই ওখান থেকে। আর এর ঠিক 1 সপ্তাহের মধ্যেই চুরি হয়ে যায় দোকানে। কেউ বুঝতেও পারে না এই চুরির পেছনে আমাদের হাত থাকে বলে। কারণ চুরির অনেক আগেই যেহেতু কাজ ছেড়ে দিই, তাই মালিকের সন্দেহের তালিকায় আমরা আগে থেকেই বাদ হয়ে যাই। তাই পুলিশের কোনো ঝামেলায়ও আমরা থাকি না। তোদের এই কাজে প্রশান্তবাবু ছিল? না না না, উনি ছিলেন না। আমরা তো হিরেগুলো নিয়ে অন্য শহরে চলে যাচ্ছিলাম। কিন্তু এই তাড়াহুড়োর জন্য না আমরা ভুল ট্রেনে উঠে পড়ি। কিন্তু তাও আমরা একটু বিচলিত হইনি। আমরা ভেবেছিলাম হিরেগুলো আমাদের কাছে থাকলে ধরা পড়ে যেতে পারি, তাই ট্রেনের বাথরুমে হিরেগুলো রেখে দিয়েছিলাম। তবে ওই প্রশান্তবাবু যখন বাথরুমে যায়, তারপর থেকেই আমরা হিরেগুলো আর খুঁজে পাই না। তখন ওনার পিছু নিই আমরা। ওনাকে ধরেও ফেলি, কিন্তু উনি কিছুতেই মুখ খুলছিলেন না। বারবার ওনাকে জিজ্ঞাসা করা সত্ত্বেও উনি কিছু বলছিলেন না। তখন ওনাকে আমরা মেরে ফেলি। হয়তো ওনার কাছে হিরেগুলো ছিলই না। না না, হিরেগুলো ওনার কাছেই ছিল। সব শুনে শ্যামাচরণ মজুমদার বলে উঠলেন, তাহলে আমার ওই হিরেগুলো গেল, মানে আর ওগুলো পাওয়া যাবে না।
তোদের জন্য আমি কড়া শাস্তির আবেদন করব। দরকার পড়লে আমি উচ্চ আদালতে যাব, তাও তোদের ছাড়বো না। আমার যে নিষ্ঠুরী, এর ফল তোরা হাড়ে হাড়ে টের পাবি। এই বলে শ্যামাচরণ বাবু চলেই যাচ্ছিলেন, তখন সৌহার্দ্যদা বলে উঠল, দাঁড়ান শ্যামাচরণ মশাই, একটু অপেক্ষা করুন, আমি ব্যাপারটা দেখছি। আশুতোষবাবু, আপনি বলেছিলেন স্কুটারের সব জায়গা চেক করেছিলেন, তাই তো? হ্যাঁ, করেছিল তো, কিন্তু কিছু তো পাইনি। আচ্ছা, আমি একবার চেক করে দেখি, কারণ শেষ সময় প্রশান্তবাবুর কাছে ওই স্কুটার ছাড়া আর কিছুই ছিল না। তাই হিরে যদি লুকিয়ে রাখতেই হয়, তাহলে এই স্কুটারের মধ্যেই উনি লুকিয়ে রেখেছেন। তাই আমি আরেকবার চেক করতে চাই, স্কুটারটা কোথায় আছে। সৌহার্দ্যদার কথা শুনে আশুতোষবাবু থানার পিছনের একটা গোডাউনে স্কুটার রাখা আছে, সেখানেই সবাইকে নিয়ে গেলেন। তারপর সৌহার্দ্যদা খুব ভালো করে স্কুটার চেক করতে শুরু করল। খুব ভালো করে দেখেও কিছু পেল না। তারপর কি মনে হতে একবার স্কুটারটা খুব ভালো করে নাড়াতে শুরু করল। কিছু শব্দ হলো, কান লাগিয়ে শুনতে পেল স্কুটারের ট্যাঙ্কি থেকেই শব্দ হচ্ছে। সেটা শুনতে পেয়ে সৌহার্দ্যদা বলল, আশুতোষবাবু, মেকানিক ডাকুন। এক ফুট মেকানিক? হ্যাঁ, ডাকুন। তারপর আশুতোষবাবু মেকানিক ডেকে আনেন। মেকানিক কাজ শুরু করে। কিছুক্ষণ সময় পর মেকানিক উজ্জ্বল রঙের কিছু জিনিস তেলের ট্যাঙ্ক থেকে বের করে টেবিলে রাখে। সেই সব দেখে থানার সব লোক, সাথে আমি, আশুতোষবাবু, কনস্টেবল শিবু, শ্যামাচরণ মশাই, সুদীপ আর ঝন্টু সবাই অবাক। সব হিড়ে মিলিয়ে শ্যামাচরণ মশাই বলে উঠলেন, এই তো আমার কোটি টাকার হিরে। ডিটেকটিভ মশাই, আপনি বুঝলেন কিভাবে? কিছুই না আশুতোষবাবু, সব জায়গা চেক করেছিলাম, শুধু এই তেলের ট্যাঙ্কিটাই বাকি ছিল। তারপর একটু নাড়াতেই শব্দ হতেই বুঝলাম তেলের ট্যাঙ্কিতেই কিছু আছে। আর বীরু বলছিল প্রশান্তবাবু খুব তাড়ায় ছিলেন, শুধু বলে গিয়েছিলেন স্কুটার খারাপ হয়ে গেছে। কিন্তু ওতে কি খারাপ হয়েছিল সেটা কিন্তু বলে যায়নি। তবে আমার মনে হয় অন্য কথা। অন্য কথা আবার কি? দেখুন, হিরেতে কিন্তু সলিড কার্বন থাকে, সেটা একটা টাইমের পর হিট হবেই। আর হিরে অনেক শক্ত একটি ধাতু। স্কুটির ট্যাঙ্ক কিন্তু লোহার। হিরে যদি বড় আর ধারালো শেপের হয়, তাহলে নাড়াচাড়া হলে স্কুটারের ভেতরে ঘর্ষণে লোহায় হালকা তাপ এলেও আগুন ধরে নেবে, কারণ পেট্রোল খুব তাড়াতাড়ি হিট খায়। আর যদি বেশিক্ষণ পেট্রোলে হিরে থাকে, তাহলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। হয়তো সেই জন্যই প্রশান্তবাবু স্কুটারটা মেকানিকের কাছে রেখে যান। কিন্তু আমার একটা জায়গায় পটকা লাগছে। কোন জায়গায়? যার কাছে এত কোটি টাকার হিরে আছে, তার উপর সে সেই হিরে স্কুটারের ট্যাঙ্কির ভেতর রেখেছে, আর সেই স্কুটারই সারাতে দিয়েছে মেকানিকের কাছে। মেকানিক্যাল স্কুটার সারাই করার সময় নিয়ে নিত, তখন কি হতো? না আশুতোষবাবু, আপনি খেয়াল করুন, ঝন্টু ওর দলের লোকজন প্রশান্তবাবুকে ফলো করছিল। এখন হিরে সমেত ধরা পড়লে তারা প্রশান্তবাবুকে মেরে ফেলতে পারত। তাই সন্দেহটা যেন তার দিকে না যায়, সেই জন্য হিরেগুলো স্কুটারের ট্যাঙ্কির ভেতর রেখেছিল। হয়তো ভেবেছিল পরে এসে স্কুটার নিয়ে যাবে, কিন্তু উনি বুঝতে পারেননি যে এইভাবে উনি খুন হয়ে যাবেন। হ্যাঁ, এটা হতে পারে। আপনি ব্রিলিয়েন্ট। আপনার জন্য দুটো কেসই সমাধান হয়ে গেল। এই ক্রেডিট শুধু আমার একার নয়, আপনারও সমান ক্রেডিট আছে। কেস সমাধান করার পর ঝন্টু সহ 4 জন চোরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। শ্যামাচরণ মশাই নিজের হিরে ফেরত পেয়ে খুব খুশি হন। তারপর শ্যামাচরণ বাবু নিজেই সৌহার্দ্যতাকে পুরস্কার দিতে যান। আমার কোনো পুরস্কার লাগবে না, এটা আমাদের কর্তব্য। আপনি পারলে প্রশান্তবাবুর ছেলে সুদীপের চিকিৎসার ব্যবস্থা করবেন, কেমন? সৌহার্দ্যতার কথা শুনে শ্যামাচরণ মজুমদার খুব খুশি হন। এর থেকেই বোঝা যায় সৌহার্দ্যতা লোভের জন্য কাজ করে না। শুনছিলেন আজকের গল্প বিপদের জ্বলন্ত টুকরো। গল্পকার মৌ রুইদাস। গল্প পাঠে ওরফে জয়ের ভূমিকায় আমি সায়ন, সৌহার্দ্য সেন সৌরভ, প্রশান্ত পার্থ, সুদীপ ব্রহ্মা,
ঝন্টু এবং বীরু, সূর্য, রতন, অমিতাভ, আশুতোষ, বিকাশ, শিবু, স্নেহাশিস, শ্যামাচরণ মজুমদার, রাজ। অন্যান্য চরিত্রে আমি সায়ন, স্নেহাশিস এবং অমিতাভ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী মৌ রুই দাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।